ক্লাসগুলো মন দিয়ে করেন, না হলে কিন্তু পরবর্তীতে কামাই করা লাগবে না পরীক্ষার সময়। এবার দেখেন কি লেখা আছে যে প্রতিকূল মধ্যে টিকে থাকার ইতিহাস এবং শিল্পকর্মকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তার ছবিতে গ্রামীণ জীবনের পরিপূর্ণতা, প্রাচুর্যের পাশাপাশি শ্রেণী বা দ্বন্দ্ব এবং গ্রামীণ ঐতিহাসিক হাল অনেকটা ফুটে উঠেছে। ছবিগুলো বিশ্ব সভ্যতার কেন্দ্র করে হিসাবে গ্রাম মহিমা উঠে এসেছে এবং কৃষককে এই কেন্দ্রের উপকার হিসেবে ফুটে তোলা হয়েছে। এবার দেখেন আমি বলি, যদি বলা হয় যে হচ্ছে এস এম সুলতানের চিত্রকর্মে তিনি কি ধরনের উপকরণ ব্যবহার করত, আপনাকে লিখতে হবে কি দেশীয় ভেষজ রং ব্যবহার করতো। বিভিন্ন গাছের হচ্ছে রস, পাকলের রস, আবার হচ্ছে কোনো নুড়ি পাথরের বা কাঠ কয়লার রস, এইগুলো দিয়ে কি করতো উনি কালার রং তৈরি করতো। আর চট, চট দিয়ে কি করতো ক্যানভাস, ছবি আঁকার যে কাপড় আছে না ওই কাপড় তৈরি করতো চট দিয়ে। কারণ ওই চটটা তৈরি করার জন্য কি করতো, ওই যে গাপ আছে না গাপ, সবাই তো গাপ চেনেন চেনেন না, ওই গাপ হচ্ছে দেখবে যে জালে দেয় না, ওই যে রস, ওই হচ্ছে ওইটা দিয়ে কি করে উনি ওই কাপড়ে দিত টেকসই করার জন্য। ঠিক আছে, এগুলো মাথায় রেখে এগুলো পড়া লাগবে না, just একটু পড়ে শুনলেই হচ্ছে। এবার দেখেন আমাদের দৈনন্দিন জীবনে চারুকলার প্রয়োজনীয়তা কেন আসে। চারু এবং কারুকলা, প্রথম বলি চারু শব্দের অর্থ কি। চারু শব্দের অর্থ প্রথমে অর্থ ছবি আঁকা, আর কারু অর্থ কি হাতের কাজ। দেখেন চারুকলার প্রয়োজনীয়তা কারণ কি, নান্দনিক বিকাশ লাভ করে অবশ্যই, কারণ দেখা গেল কি আপনার মন ভালো নেই, আপনি দেখা গেল যে সুন্দর একটা ছবি দেখে আঁকতে মন চাচ্ছে, এতে কিন্তু আপনার কি হবে, এটা আপনার, এতে আপনার কি হবে, হচ্ছে মনের বিকাশ ঘটবে। এরপর দেখেন স্মৃতি এবং কল্পনা শক্তির বিকাশ ঘটে। কারণ কেন, আপনি দেখা গেল ভাবতেছেন যে আজকে আমি এই জিনিসটা করব, এবার দেখা গেল কি ওই জিনিসটা করতে বসছেন, ওর থেকে দেখবেন যে আরো অনেক কিছু সৃষ্টি হয়ে গেছে। যেমন দেখেন আমরা যখন একটা ঘর আঁকি, পাশে যখন একটা গাছ আঁকি, তারপরে একটা কি আঁকি, এটা ফল গাদা আঁকি, আঁকি না, তাহলে কি হচ্ছে আস্তে আস্তে বিকশিত হচ্ছে না। এটা হচ্ছে, এটাই বলতে চাচ্ছে। এবার দেখেন সভ্যতা, কৃষ্টি এবং সংস্কৃতির উন্নয়ন সাধন হয়। দেখেন ছবি আঁকলে মানুষ মনে করে কি, আমি প্রথমে বলি ধর্মকে টানা দরকার আছে। কারণ কেন, আমাদের মধ্যে একটা ধর্মের কাজ করে কি, যে হচ্ছে আমরা ইসলাম ধর্মে, আমরা হিন্দু ধর্মে বা এই ধর্মে ওই সে ধর্মে আছি, আমাদের ধর্মে লেখা আছে যে এই জিনিস করা যাবে না বা ও করা যাবে না তা করা যাবে না। দেখেন ধর্মে কোথাও লেখা নাই যে আপনি এই জিনিসটা করেন না, আমরা তৈরি করেছি বাস্তব কথা বলতে গেলে। ধর্মের কোনো জায়গায় লেখা নাই যে এই জিনিসটা করেন না। ঠিক আছে, যদি আপনাকে ধর্ম যদি আপনি পারফেক্টলি যদি পদে পদে মানেন, তাহলে আপনি এক পাও চলতে পারবেন না। ইসলাম ধর্মে আছে মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত কোনো কিছু দেখাই যাবে না, চোখ বাঁধে। আছে না আপনাদের, আছে না, বলেন আছে কিনা। তারপর সব সব কি মানা হয়। আমাদের হিন্দু সম্প্রদায়েরও আছে যে এই করা যাবে না ওই করা যাবে না, আছে তো নাকি। হ্যাঁ, তাহলে আমরা তো এইগুলো আমরা কি করেছি, পরিবর্তন করেছি, করেছি কিনা। তা সেই ক্ষেত্রে আপনাদের এই কথাই বলি যে দেখেন, শুধু যে আমরা যে মানুষের ছবি আঁকলে দেখা গেল যে আমার মনে হয়েছে যে আমার কাছে খারাপ লাগতেছে, আমি পশু আঁকবো না, মানুষ আঁকবো না, তাহলে আমরা কি করবো, আমরা লতা পাতার ছবি আঁকবো। এগুলো কিন্তু আপনি আঁকতে পারবেন, এখানে কোনো বুঝে নাই। ঠিক আছে, এই জন্য দেখা গেল সভ্যতা, কৃষ্টি, সংস্কৃতি উন্নয়ন ঘটায় এই কারণেই। দেখেন আপনি যখন আপনার বিয়ের অনুষ্ঠানে দেখা গেল আপনি হচ্ছে কি একটু আলপনা দিতে পারেন। মেয়েদের কথাই বলি, হিন্দু হোক মুসলিম হোক যে ধর্মেরই হোক, তারা কিন্তু হাতে মেহেদি দিতে কি খুবই ইচ্ছা বোধ করে। এবার এই যে মেহেদি যখন দেয়, তখন হচ্ছে কি হয়, তারা বিভিন্ন একটা অনুষ্ঠান হিসাবে দেয় না, কালকে দেখা গেল যে বান্ধবীর বিয়ে আছে বা কালকে একটা অনুষ্ঠান আছে সেই হিসাবে তো দেয়, এখানে তো আর অন্য কিছু ভেবে দেয় না। তাহলে সেই হিসেবে যদি দিয়ে থাকে তাহলে কি আছে, সংস্কৃতির উন্নয়ন হচ্ছে না একটা। কারণ আমি সাজগোজ করলে কি হচ্ছে, আমার মনের একটা বিকাশ ঘটতেছে। এবার দেখেন রুচিশীলতার বৃদ্ধি পায়, অবশ্যই বৃদ্ধি পায়। কারণ কেন, মনে করেন যে আপনি প্রত্যেক দিন ধরে এক কাপড় যদি প্রত্যেক দিনে পরেন, তাহলে কি হয়ে যাবে, নিশ্চয়ই খারাপ লাগে না। তাহলে আপনি যে পরিষ্কার কাপড় পরেন, তেমন কথাই বলি, যেমন দেখা গেল যে হচ্ছে মেয়েরা দেখা গেল যে সবসময় কি করে, যে একটা শাড়ি কেনে, তার হাতে ম্যাচিং করে কি করে ব্লাউজ পরে, পরে তো নাকি। সে দেখা গেল যে শাড়ি পরিছে লাল, ব্লাউজ পরিছে কালো, তা তো পরে না। দেখা যায় ও রিলেটেড একটা ম্যাচিং করে পড়ে, এটা হচ্ছে রুচিশীলতার বলে। রুচি আপনার এখানেই কাজ করবে। ঠিক আছে, এবার বলি মনোযোগ এবং ধৈর্য শক্তি বিকাশ ঘটে, অবশ্যই করে। কারণ কেন, আপনি যখন কোনো কিছু যখন করতে যান, দেখা গেল যে আছে মেয়েদের কথাই বলি, যখন দেখা গেল যে কি নকশি কাঁথা যখন করতে যায়, তখন কি হয়, অনেক ধৈর্যের ব্যাপার না, একদিন শেষ হয়, শেষ হয় না। দর্জি যখন একটা যখন জামা তৈরি করে, তখন কি সে কি একদিন শেষ করে, তা কিন্তু না, এগুলো কিন্তু ধৈর্যের ব্যাপার। দেখেন প্রত্যেকটা লাইন কিন্তু আপনার হাতে মিলে যাবে। এবার দেখেন
শিক্ষাপকরণ তৈরি করা, ফলে শ্রেণীকক্ষে পাঠদান করতে সহজ হয়। আপনারা যারা হচ্ছে শিক্ষক হবেন, সকলের জন্য শুভকামনা রইলো। এবার বলি, নতুন কারিকুলাম মানে তো জানেন, শুনেছেন কিছু? নতুন কারিকুলাম মানে হচ্ছে কি হাতে কলমে শিক্ষা। আপনাকে আগে পড়তে হবে, জানতে হবে বাচ্চাদের মধ্যে আপনি কিভাবে আপনার জিনিসগুলো ঢোকাবেন, এই ক্যাপাসিটি আপনার থাকা লাগবে। আগে যেমন গেছেন, ফোন চাপিয়েছেন, এই পারলে আঁকা নালে বসে থাক, এই কথা কথা বলা যাবে না, এখন সে সিস্টেম নেই। মাস্টার তুই আগে পড়ে আয়, তারপরে গিয়ে আমরা পড়বা না। এখন কিন্তু স্টুডেন্ট এরকম হয়ে গেছে। ঠিক আছে, স্লাইন আগে আমরা মুখে বলতাম কি, এক মুঠো গুড় আর এক তিন আঙ্গুলের না, বললাম যে কি এক চিমটি লবণ দিয়ে গুড় করলে কি আছে, স্লাইন আসছে। আর এখন কিন্তু মাস্টারদের কিন্তু অবশ্যই বলা লাগতেছে যে কালকে তোমরা বাড়ির থেকে চিনি নিয়ে আসবা বা গুড় নিয়ে আসবা আর লবণ নিয়ে আসবা, আমরা মাফ করে দেখবো যে কিভাবে স্লাইন বানাইতে হয়। এখন দেখেন, সবার হাতের মুষ্টি কিন্তু এক না। মুষ্টি এক, আর মুষ্টি বলতে কি বোঝায়, পাঁচ আঙ্গুল এক করার পরে হাতে যেটুকু ধরবে সেটাই কিন্তু মুষ্টি। এটা আমরা বলি না যে এক মুষ্টি চাল নিয়ে আসো, আর এক মুষ্টি চালে আর এক মুঠো চাল, মুষ্টি আর মুঠ কিন্তু এক না। এবার বলি, তিন আঙ্গুলে এক চিমটি লবণ, তা কোন তিন আঙ্গুল? এই তিন আঙ্গুল, এই তিন আঙ্গুল, এই তিন আঙ্গুল, এই তিন আঙ্গুলে এক চিমটি। আর আপনি দেখা গেলে এইভাবে তুল দিতে পারবেন না, পারবেন? এই হচ্ছে বিষয়। তাই আপনাদেরও শিখতে হবে, স্টুডেন্টকেও শিখাইতে হবে। আসি, এবার দেখেন, আসি আছে কি কারুকলার প্রয়োজনীয়তা। কারুকলার তো হচ্ছে হাতের কাজ, এখানে দেখেন সৌন্দর্য বর্ধন জাগ্রত হয়। আপনি যখন কোনো আপনি যখন কোনো জামা কাপড় কিনতে যান বা পড়তে যান, আপনার প্রথম টার্গেট থাকে কি, আমি হচ্ছে এরকম ধরনের ডিজাইনের কাপড় কিনবো, এই জিনিসটাই পরবো, তাহলে আমার সুন্দর লাগবে। এটা সৌন্দর্য বর্ধন জাগ্রত করে। হাত এবং চোখের ব্যবহারের দক্ষতা বৃদ্ধি পায়। যখন কোনো মানুষ সবজি কিনতে যায়, তখন কিন্তু পোকাওয়ালা জিনিস কেনে না, কেনে খুঁটে খুঁটে দেখে দেখে কেনে, যে হ্যাঁ এই টাকা আমার টাকা, ঠিক আছে, আমার টাকা। ঠিক আছে, এরপর আসেন, স্মৃতি এবং কল্পনা শক্তি বিকাশ ঘটায়, অবশ্যই করায়। এটাকে হয়েছে বাস্তব জ্ঞান সম্পর্কে ধারণা দেয়। কারণ দেখা গেল কি, এটা বাংলাদেশের প্রেক্ষাপটেই বলি, আপনি যখন বাজারে যাচ্ছেন, জানতে পারছেন কি আজকে আলু 40 টাকা কেজি, আজকে 40 টাকা কেজি, কালকে যখন কিনতে যাবেন 10 টাকা কেজি থাকবে, 2 টাকা বাড়বে নাহলে কমবে, তাহলে কমবে তো নাকি? পারলে তো আপনার 40 টাকা বেশি নিয়ে যেতে হবে। হাজার আপনার 40 টাকা হোক না কেন, বাড়তেও পারে কমতেও পারে। এটাকে বলা হচ্ছে বাস্তব জ্ঞান, যাকে বলা হয় হাতে কলমে শিক্ষা। চঞ্চলতা হ্রাস পায়, অবশ্যই। কারণ কেন, আমি যখন বুঝতে পারবো যে না আমার মধ্যে এই জিনিসটা বাড়তি হয়ে গেছে, তখন আপনি কি করবেন, আস্তে আস্তে কমাই দেবেন। এরপর আসেন কি, মডেল তৈরি করে পাঠদানের সময় উপকরণ হিসাবে ব্যবহার করা, হস্ত এবং কুটির শিল্পের মাধ্যমে বেকারত্ব দূর করা। দেখেন, আমরা সচরাচর কি করি, যে কাপড় বাড়তি কাপড় গুলো ফেলাই দেয়, দেয় না? এই বাড়তি কাপড় কেটে কেটে কিন্তু অনেক সুন্দর জিনিস তৈরি করা যায়, করা যায় না? এই জিনিসটা কিন্তু কি, আবার বাইরেও কিন্তু বিক্রি করা যায়। এইগুলোই কিন্তু আপনার কি হস্ত এবং কুটির শিল্প। এবার দেখেন, আসেন কান্তজিক মন্দিরের টেরাকোটা শিল্পের বিষয়বস্তু সম্পর্কে, ঠিক আছে, পড়তে হবে। এটা আপনারা পড়ে নেবেন, একটু আগে জানাই দিলাম, এটা হচ্ছে ধর্মভিত্তিক টেরাকোটা সম্পর্কে লেখা আছে। এখানে কি কি আছে আপনারা একটু পড়ে নেবেন। এবার আসেন দেখেন, বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত এবং তিনটি শিল্পকর্মের নাম। দেখেন, বরেন্দ্র জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর। মনে রাখেন, যদি বলে যে বাংলাদেশের প্রথম জাদুঘর কোথায় অবস্থিত এবং নাম কি, ঠিক আছে, কোশ্চেন কিন্তু আপনি যেটা পড়েন না কেন, ওই একই জিনিসই আসবে ঘুরে ফিরে। এরপর দেখেন, এটা হচ্ছে কি, সেই ব্রিটিশদের আমলে তৈরি করা। যখন এই প্রত্নসংগ্রহশালী 1910 খ্রিস্টাব্দে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়েছিল, বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটি পরিচালনা করে থাকেন। এখানে দেখেন তিনটি শিল্পকর্ম আছে, রাজ্যপালের ভাতুয়া রিয়া শিলা শিল্পী। শিলা মানে বোঝেন, পাথরের উপরে খোদাই করা কোন শিল্পকর্ম, এটা শিলা শিলা শিল্পী বলে। এবার বলি, প্রস্তরে খোদাই, আরবীয় ক্যালোগ্রাফি। এবার ক্যালোগ্রাফি মানে বোঝেন, মানে হচ্ছে কি, আপনি কিছু লেখা লিখেছেন খুব সুন্দরভাবে হাত দিয়ে, যে লেখা ড্রয়িং করা, একেবারে ক্যালিগ্রাফি বলে। এটা কিন্তু আরবি ভাষায়, মানে ইসলামিক কেন্দ্রিক। এবার বলে 1800 শতাব্দীর দুইটা মটকা। মটকা মানে বোঝেন? হ্যাঁ, হ্যাঁ, পানি রাখার পাত্র, গুড। এই তো, দেখেন মিনিয়েচার চিত্রকর, চিত্রকলা কাকে বলে? দুটি চিত্রকর্ম নাম লেখেন। দেখেন, মিনিয়েচার পেইন্টিং মানে প্রথম বলতে হবে মিনিয়েচার শব্দের অর্থ কি। মিনিয়েচার অর্থ অর্থ হচ্ছে ক্ষুদ্র,
আপনার ছোট্ট একটা কাগজের মধ্যে আপনাকে ছবি আঁকতে হবে, ঠিক আছে? এটা গেল মিনিয়েচার পেইন্টিং বলে। এবার আসেন বিস্তারিত পড়ি। মিনিয়েচার পেইন্টিং ইংরেজিতে বলা হয় মিনিয়েচার পেইন্টিং, শব্দের অর্থ হচ্ছে আকৃতিগত ক্ষুদ্র চিত্র বা অনুচিত্র। মিনিয়েচার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে, এবং যার অর্থ হচ্ছে কি লাল মেঠো সিঁদুর। মধ্যযুগে ইউরোপের লাল মেঠো সিঁদুর দিয়ে পুস্তক বা পুঁথিচিত্র প্রচলন ছিল। এইভাবে হাতে লেখা পুস্তক বা পুঁথির অভ্যন্তরে কি হয়, আপনার সপাল পরিসরে ক্ষুদ্র আকৃতির চিত্র করা হয়। এবার বলি মিনিয়েচার পেইন্টিং কিন্তু সম্রাট শাহজাহানের সময়কালেও ছিল। এবার আসি, দেখেন বাংলাদেশের তিনজন ভাস্কর্য শিল্পীর নাম লেখো। প্রথমে দেখেন নবের আহমেদ, এটা তো আপনারা দেখেন প্রথমে কোশ্চেনে ছিল নবের আহমেদ কে ছিলেন। জাস্ট একটু মনে রাখবেন। শামীম শিকদার, ইনি কিন্তু শামীম লেখা থাকলেও কিন্তু উনি কিন্তু মেয়ে, ওনার নাম তো শামীমা। শামীমা ছিল, ওখান থেকে উনি কেটে দিয়ে শামীম শিকদার হয়েছে, ঠিক আছে? এবার আছে হামিদুর রহমান, উনি বেঁচে আছে। শামীম শিকদার বেঁচে আছে কিন্তু নবের আহমেদ আছে বেঁচে নাই, আহমেদ মারা গেছে। ঠিক আছে, হামিদুর রহমান উনি হচ্ছে বাংলাদেশের একমাত্র হচ্ছে ভাস্কর্য শিল্পী। উনি ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে ইয়ে ছিল, প্রফেসর ছিল চারুকলা অনুষদের। ওনার সাথে আমার অনেক অনেক কাজ করা আছে। উনি আমার হচ্ছে গুরু হয়, ঠিক আছে, এই হামিদুর রহমান। দেখেন আমি হচ্ছে ওনার ছবি দেখাচ্ছি আপনাকে। পড়াশোনা করা লাগবে, প্রচুর পড়তে হবে, না পড়লে হবে না। স্যার, জি বলেন। এইগুলো কি আমরা গ্রুপে পাবো? গ্রুপে দেখেন দেওয়াই আছে। ও, ডাউনলোড হচ্ছে না তো। ডাউনলোড হবে, দেখেন ডাউনলোড না হলে আবার দেওয়া হবে, সমস্যা নেই। হুম। এই দেখেন, এই খেয়াল করে দেখেন, ইনি হচ্ছে হামিদুর রহমান, ঠিক আছে? ইনি হচ্ছে হামিদুর রহমান আর আমি পাশে হচ্ছে আমি এই। হ্যাঁ, আমার বলা যাবে না, এখনকার ছবি আগের ছবি আমার পার্থক্য। ঠিক আছে, এটা 2016 ছবি। ইনি হচ্ছে হামিদুর রহমান, আর হচ্ছে আমি এই। আর এই যে শিল্পকর্ম তৈরি করা আছে, এটার নাম হচ্ছে ফ্যামিলি। এটা কিন্তু পুরো হচ্ছে ওয়েল্ডিং মেটাল দিয়ে তৈরি করা, মানে যে রড আছে না, রড দিয়ে তৈরি করা। এখানে আমাদের যে শিল্পকর্ম, দেখেন এটা হচ্ছে মূলত এর অর্থ হচ্ছে কি, নাম দেওয়া আছে ফ্যামিলি। এখানে ফ্যামিলিতে পড়ানোর নামটি হচ্ছে দেওয়া হয়েছিল ফ্যামিলি। এই কাজে উনি আমাকে হচ্ছে সাহায্য করেছিলেন। কারণ হচ্ছে আমার তৈরি করার সময় আমি ডিজাইন করার পরে ওনাকে দেখানোর পরে উনি হচ্ছে নাম দিছিল যে এটা তুমি হচ্ছে ফ্যামিলি নাম দাও। এটা হচ্ছে মূলত এর ঘটনাটা হচ্ছে কি, এই যে মাথা দেখেন, এই মাথা থেকে এই পর্যন্ত যে রিংটা আছে না, এখানে দেখেন একটা রিং আছে আর একটা রিং আছে। এই রিংটা হচ্ছে বাবা, ঠিক আছে, হচ্ছে বাবা। আর এই হচ্ছে প্রথম তার হচ্ছে হাত, ঠিক আছে। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট, যেটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে তোমার আর্ট বলে। এটা হচ্ছে বাবা, আর এর নিচে হচ্ছে মা, আর এর বাকিগুলো সব হচ্ছে সন্তান। অর্থাৎ হচ্ছে পরিবারের সবচেয়ে বড় দায়িত্বশীল মানুষকে বাবা। তার আদলে কি আছে মা, আবার তার তার পরিবারের সদস্য। আর এই হচ্ছে বেস,
মানে বাবা পুরো পরিবারেরই হচ্ছে একটা অংশ বিশেষ। তাহলে দেখেন, একটা যখন শিল্পকর্ম আপনি তৈরি করবেন আপনার নিজের চিত্রকল্প থেকে, আপনি কি করবেন, আপনি ভাববেন যে হচ্ছে কি আচ্ছা আমি এই নাম দেবো, কিন্তু এই নাম দেওয়ার পিছনে আপনার কিন্তু অবশ্যই গল্প থাকা দরকার আছে, যে আপনি কেন আঁকাইছেন। যেমন দুর্ভিক্ষের ছবি নাম দেওয়া আছে দুর্ভিক্ষের ছবি। এখন দুর্ভিক্ষের ছবি নাম দিলে প্রথমে কি আসতেছে, যে অনাহারে মানুষ মারা গেছে, তার উপরে না খাইতে পারে কি হয়েছে, ছবি আঁকাইছে। এই যেমন বললাম মন্ত্রা সত্য, এটা কিন্তু ওই সময় 70 সালে একটা বড় ভয়াবহ জলোচ্ছ্বাস হয়েছিল, তার উপরে কিন্তু ছবি আঁকাইছিল জয়নুল আবেদিন। কিন্তু ওখানে কিন্তু জলোচ্ছ্বাস নাম লিখিনি, কারণ ওরা মানুষ জানেই যে ওর নাম কি, জলোচ্ছ্বাস। কিন্তু আপনি যখন কোনো কিছু তৈরি করবেন, সহজ বাংলা যদি আপনি মানুষকে যদি খাওয়াই দেন, সে কিন্তু খাইতে চাবে না। কিন্তু জিনিসটা যদি আপনি ঘুরায় খাওয়ান, বলবে যে না, সত্যি মনে হয় এর মধ্যে টেস্ট আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই হচ্ছে কথা, হচ্ছে কি আমরা যেটা মানুষ দেখেন বাড়িতে ফুচকা বানায় মানুষ খাচ্ছে চায় না, কিন্তু আপনি ওই ইয়েতে যান, দেখবেন যে গোটা জিনিস, ও খুব ভালো, হাত ধোই না পা ধোই না, ঠিক আছে, ও খুব ভালো, ও টেস্ট, খুবই টেস্ট। এটা হয়ে থাকে কারণ কেন জানেন? হ্যাঁ, এটাই বড় বিষয়। ও মা যদি বানায় দেয়, ও মা তোমার ওই টকে, ওর টক হয়নি, মা মা তোমার ইয়ে হয়নি, ঠিক আছে, এই জন্যই একটা কথা আছে না, যে গইলের ঘাস কিন্তু গরুতে খায় না। কেন খায় না? ও জানে কি ওই ঘাসের পাশে আছে কি আমার মলমূত্র যায়, ওতে গন্ধ আছে, তাই। আর একটা প্রবাদ আছে যে কি, যে হচ্ছে মক্কার লোক কি পায় না, হজ পায় না। কারণ কেন? জানে যে এটা মক্কা আমার বাড়ির সামনে, আমি যে কোনো সময় আমি করে নেবো, কিন্তু সে জায়গায় কিন্তু সে করার জিনিসটা হয় না। আর একটা কথা আছে, যারা হচ্ছে মনে করো যে শিল্পী টাইপের, যেমন আছে কি, যারা দেখা গেলো যারা ফার্নিচারের কাজ করে বা ব্যবসা করে, বা যারা দেখা গেলো স্বর্ণকার, তারপর দেখা গেলো বিভিন্ন যারা দর্জি, এরা দেখবা যে নিজের জিনিস কখনো তৈরি করবে না, ভেঙে এসে পড়ে যাচ্ছে, কিন্তু কখনো করবে না। কেন করবে না? কেন? কোরবানে হচ্ছে, হবে না। এই আসতে বড় বিষয়, ঠিক আছে। তাই আমি কথাটা বললাম। দেখেন আমাদের প্রত্যেকটা প্রবাদের গল্প হচ্ছে এইভাবেই আসছে। এবার দেখেন কম্পোজিশন কি, আমি আপনাদের দেখেন ছবি আঁকার আগেই বলেছিলাম কম্পোজিশন সম্পর্কে, বলেছিলাম না, পার্সপেক্টিভ, কম্পোজিশন এবং কি, প্রপোর্শন, মনে আছে? এই তিনটা কিন্তু অবশ্যই দরকার আছে। কম্পোজিশন অর্থ কি, আপনার এখন চার কোণা একটা খাতা আছে, এই খাতার ভিতরে আপনি কিভাবে সুন্দরভাবে সব দিকে জায়গা বন্টন রেখে সুন্দরভাবে আঁকবেন, এটা হচ্ছে কম্পোজিশনের কথা। দেখা গেল আপনার খাতায় এত বড়, আপনি আঁকাইছেন মাঝখানে একদম ছোট্ট একটু কোণ, তখন কিন্তু কম্পোজিশন হবে না। আর প্রপোর্শনের কাজ কি, আপনি মানুষের পাত থেকে মাথা পর্যন্ত, আমি আপনাদের ছবি আঁকার সময় বলেছি যে যখন আপনারা ছবি আঁকবেন সবসময় মনে রাখবেন যে মাথা থেকে কোমর পর্যন্ত কিন্তু আপনার যে অর্ধেক, সেই অর্ধেকটা কিন্তু এই কোমর থেকে পা পর্যন্ত একই মাপ। এই যে আমাদের যে হাত আছে, এই হাতের থেকে একদম এই 5 আঙ্গুল পর্যন্ত যে মাপ, আমাদের পাও কিন্তু সেই মাপ, কিন্তু পাতা বাদে। আর পার পাতা কেমন টাইপের আছে, এরকম সমান টাইপের আছে না, আর আমাদের হাত কেমন, একদম সোজা, এই হিসাবে। তাই এগুলো অবশ্যই মাথায় রাখবেন। দেখেন আপনারা যা পড়ে যাবেন এই আছে নিবন্ধনে তাই থাকবে। আসেন, আসো 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 আসো। দেখেন এখানে আছে যে শিশু পাঠ্যসূচিতে চারুকলার গুরুত্ব বর্ণনা করো। আপনারা যখন এইটা কিন্তু সম্পূর্ণ বই থেকে দিছে, ক্লাস 6 থেকে ক্লাস 10, 9 পর্যন্ত কিন্তু আপনাদের শিল্প সংস্কৃতি আছে। যেটা ছিল আগে কি, চারু এবং কারু বই ছিল। সেটাকে দেখা গেল যে কিছু হয়েছে কি, কিছু কিছু মানুষের কারণে, সরাসরি বলতে হয় যে কিছু মানুষের কারণে কি এখানে ধর্ম টেনে আনে, তার কারণে কি হয়েছে, যে এটা বাদ দিতে হবে, নাচ গান আসলে চলে না, এই ব্যাপার স্যাপার। দেখেন প্রত্যেকটা মানুষের ক্রিয়েটিভ জ্ঞান আছে, বা তারা তারা কিন্তু হয়ে পড়া শিখে আসছে। দেখবেন যে যার গান গাইতে ভালো, সে কিন্তু ছবি আঁকতে ভালো না, যে আবার নাচে সে আবার কিন্তু ভালো গানও গাইতে পারে। অর্থাৎ এগুলো কিন্তু আপনার সৃষ্টিকর্তা প্রদত্ত। আর কিছু জিনিস আছে যেগুলো কি আমার ইচ্ছা শক্তির কারণে বেড়েছে। তাই এইগুলো আপনাদের সন্তানদেরকেও আপনারা কখনো বলবেন না যে এইগুলো আমরা শেখাবো না বা এ করবো না ও করবো না। দেখেন আগে এক সময় এই ছবি আঁকতো মানুষরা বলতো কি, ও ছবি এঁকে কি হবে, তাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, কে বলিস কথা? হ্যাঁ, তা ওই তো ওই কথাই বললাম। তাহলে আমার গল্পই আমি বলি, আমি যখন, আমি ছোটবেলা থেকে ছবি আঁকি,
ঠিক আছে। তা আমি ছবি আঁকি আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড এসএসসি পর্যন্ত এইচএসসি পর্যন্ত খুবই ভালো, তারপরে ইন্টারমিডিয়েটে পাস করার পরে এবার টার্গেট হয়েছে কি যে হচ্ছে আপনার এতে পড়তে হবে, মানে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, না পড়লে আসলে সবাই তো চাই, ফ্যামিলিও চাই। এখন প্রথমে পরীক্ষা দিলাম রাজশাহীতে, হচ্ছে ইউনিভার্সিটিতে হয়ে গেল, বিজনেস হচ্ছে এতে হয়ে গেছিল। তারপরে হচ্ছে ওখানে ওই ভর্তি হওয়ার আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তাই বাড়িতে আর পড়তে দেয়নি, বলছে ভর্তি হতে হবে না। ঢাকায় হচ্ছে ওয়েটিং এ ছিলাম, ঢাকায় হয়নি। তারপরে হচ্ছে খুলনায় পরীক্ষা দিলাম, খুলনায় হয়ে গেছে। দেখেন আমার খুলনায় কিন্তু পরীক্ষা ছিলাম বিবিএ তে, আর পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে চারুকলায়। তা আমার প্রথমে চারুকলা পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট দেওয়ার পরে আমার বিবিএ রেজাল্ট দিছিল, তো অলরেডি তখন আমি ভর্তি হয়ে গেছি। তখন আমার 40,000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে। আর পরবর্তী আর বাড়িতে বলিনি যে বিবিএ আমার চান্স হয়েছে, তা ঠিক আছে। চান্স পড়ার পরে আমার বাবার কলিগরা সবাই বলতেছে কি, দাদা ছেলে তো ছবি আঁকা নিয়ে পড়তেছে, এর কোনো কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু বাইরের দেশে এর ভবিষ্যৎ আছে। তা আমি বললাম যে বাবা ঠিক আছে, সবাই তো সব কথা বলবে, সব জিনিসটা মানুষ খাবে না। অনেকে পোল্ট্রি পছন্দ, অনেকে পোল্ট্রি পছন্দ না। তা আমি বললাম যে সময় সাপেক্ষ আসুক, তারপরে হবে। দেখেন বর্তমান সমাজে কিন্তু এই ছবি আঁকা কিন্তু সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। কারণ কি, আপনি কিন্ডার গার্ডেন স্কুলে পড়াবেন, আপনার বাচ্চা পড়াতে গেলে কি করা লাগতেছে, ছবি আঁকা শেখানো লাগতেছে না? যাও দৌড় মারো, কনে যাও আর্ট শেখাও। আর প্রত্যেক স্যারের কাছ থেকে, যেমন আমি আমার কথাই বলি, আমি সপ্তাহে 2 দিন করে প্রাইভেট পড়াই বাসায়। সর্বনিম্ন হচ্ছে আমি 3,500 টাকা নিই, আর সর্বোচ্চ তো এটা আমার মনের উপর নির্ভর করে। তা আমি যদি 10টা স্টুডেন্ট পড়াই, তাহলে আমার চাকরি করা লাগবে? শুধু এই পড়াশোনা করে আইছি বলেই চাকরি করা লাগতেছে। আমি তো বাড়ি বসেও থাকি, তাও আমার মাসে 20,000 টাকা ইনকাম। আর যারা আমি বলবো না যারা হচ্ছে অন্য সাবজেক্ট পড়ে তারা খারাপ করবো, তাও বলবো না। তার কারণ হচ্ছে কি, দেখেন হাতে কলমের শিক্ষা আর মুখস্থ বিদ্যা এক না। আগে দেখবেন ব্যাংকের জন্য নিয়ম ছিল কি, অ্যাকাউন্টিং নিয়ে পড়তেই হবে, তাহলে ব্যাংকে চাকরি হবে। এখন সিস্টেম আছে? নেই। সে ইসলামের ইতিহাস পড়ে পড়ে আসতেছে, সে ব্যাংকে চাকরি করতেছে। বাংলা পড়ে আসতেছে, ব্যাংকে চাকরি করতেছে। তাহলে গলায় পড়তেছে, ব্যাংকে জব করতেছে। ব্যাংক তার বলিনি যে হচ্ছে তোমার এই অ্যাকাউন্টিং শিখতে হবে। এখন ব্যাংকের মূল আসলে কি, আপনি আসেন, আপনার মধ্যে কি স্কিল আছে বাকিটা আমরা আপনার বের করে নিব। তাই আপনাদের যে যাই বলুক না কেন, এই কথা মনে রাখবেন না, ও হাজার লোক হাজার কথা বলবে। ওই আপনি বাড়ি বসে আজকে আছে একটা ইয়ে প্যানাপ্রিন্ট ঝুলাই দেন বাড়ির সামনে, যে বাড়ি আর্ট কোচিং করানো হয়, সপ্তাহে 3 দিন, মাসে 500 টাকা করে হচ্ছে ইয়ে, এমনি স্টুডেন্ট আপনি নিয়ে পারবেন? কেন বলে বলেন, আপনি বলেন, আমি কথা উত্তর দেবেন, বলেন, বলেন, আমার উত্তর আপনার রেডি। শোনেন আমি বলি, এটা হচ্ছে ভুল কথা। দেখেন মানুষে কেন বলে জানেন, বর্তমান সময় সময়ে আপনি লাখ টাকা ইনকাম করেও চলতে পারবেন না। লাখ টাকা ইনকাম করেও চলতে পারবেন না। কেন পারবেন না? কারণ বর্তমান সময়ে যে মানে যে ব্যয়, সম্ভব না। আমি আমার কথাই বলি, আমি যে আগে প্রথমে যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম মানে ঢাকায়, তখন আমার বেতন ছিল, আমি 4 বছর বাদ দিছি, 4 বছর না, এই 2 বছর বাদ দিছি। তা আমার জবে প্রথম আমার আমার তখন স্যালারি ছিল 80,000 টাকা। আর 2 বছর খালি কথা হতো আমার লাখ টাকা হয়ে যেত। তা ওখানে শুধুমাত্র শান্তি নেই কোনটা জানেন, আপনার দেখা গেল কি, আপনাকে কাজ করতে হবে, টাইম দিতে হবে, টাকা আছে কিন্তু সময় নেই। আমি এই শিক্ষকতা পেশায় আসার কারণ কি জানেন, শিক্ষকরা কিন্তু বাঁচবে না। কেন বাঁচবে না? 12,000 টাকায় কিন্তু জীবন কাটবে না। 12টা কিছু হবে? বলেন, 1 মণ চালের দাম কত? 3,000 টাকা ধরলাম। তেল, তেল আপনার মাসে আগে লাগতো, মাসে লাগতো 3 কেজি, এখন লাগতো 6 কেজি। হ্যাঁ, হিসাব করে দেখেন, সব বাজারঘাট করে এসে আমরা 10,000 টাকা শেষ। 10,000 টাকা ছেলেবেলা কি পড়াবেন কি? আর আমার মতো মাস্টার হইতে মনে করেন যে প্রতি মাসে তো আপনার 10 থেকে 12,000 টাকা খরচ করা লাগবে রে। না, এটা হচ্ছে আমরা কেন বলতেছি, দেখেন আপনার বাচ্চাকে তো আপনি চাবেন যে ভালো কিছু পড়াতে, পড়াতে চাবেন না, তখন কিন্তু টাকার প্রয়োজন হবে, টাকা ছাড়া জীবন চলে না। বর্তমানে এই সমস্যা হয়েছে। আমি আপনাদের কথা বলবো, যে যতই আপনাদের বলুক না কেন যে ছবি আঁকা করে কি লাভ আছে, আপনারা বলবেন যে হয়তো কোনো লাভ নেই, 5 টাকা চলে আসবেন। ঠিক আছে। ওই শোনেন আমি বলি, কত লোক কত কথা বলবে, আমার জীবনও এরকম ঘটেছে। তাই আপনাদের কথা তো আর কি বলবো, তাই আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা মনক্ষুণ্ণ হবেন না, আপনারা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায় যান। আর একটা কথা বলি,
দেখেন আপনাদের যে থিওরি দেওয়া হয়েছে এখানে তিনটা সাবজেক্ট আছে, তিনটা সাবজেক্টে যেমন এই বাংলাদেশে আর্ট অফ বাংলাদেশে 21 পৃষ্ঠা আছে, মানে টোটাল 21 পেজ। 21 পেজে অনেক কিছু শেখার আছে, শুধু রিডিং পড়বেন, মুখস্থ করার দরকার নেই। আপনি ওই শিট নিয়ে যাবা, তুমি শিট নিয়ে যাবা, ও শিটে আছে, এবার নতুন শিটে নিয়ে যাবা। কোন শিট দিছে? না, ও তো হচ্ছে, ও তো একটা টপিকের উপর বিস্তারিত, এবার মূল শিট দিছি, এই শিট পড়লে পরীক্ষায় বাঁচবে, এখান থেকে পাবেন, বা গ্রুপেও আছে। আজকে পড়াশোনা করতে পারবেন না, শোনেন আমি বলি, আপনার বাসায় গিয়ে আপনার ইয়ে কোন কাজ কম নেই, দায়িত্ব কেউ নেবে না, কারণ দেখেন আমার শোনেন, এখানে তো 9 ব্যাচ খুব ভুক্তভোগী, 9টা ব্যাচ। কই? আজ শুক্রবার না? আজ শুক্রবার। শোনেন আমি বলি, আপনি আগে শোনেন, আমার কথা বলে শোনেন, আপনার প্ল্যান নেওয়ার কোনো কিছু নেই, আপনারা হচ্ছে সাধারণের সাথে কথা বলবেন, বলবেন যে আমাদের প্রিন্ট করে দেবেন, এই পেপারের বাদে ক টাকা করে দিতে হবে, আপনার লিখিত টাকা জমা দিয়ে যাবেন, আপনারা অন্য টাইমে এসে হ্যাঁ আমাদের নিয়ে নেবেন, ঠিক আছে? কারণ কেন, উনি কিন্তু বলবেন যে ভাই আমি ওই দিনকে নেবো, টাকা দেবো, উনি কিন্তু প্রিন্ট করবে না, কারণ কেন, আগে আমাদের আমাদের আগে শীট সব পৌঁছতেছে, অসংখ্য শীট পৌঁছতেছে, কারণ কি, দেখেন এই টাকা তো আপনার আপনার কাছ থেকে তো আমাদের তো নেওয়া হয় না। আচ্ছা আমরা আমরা বলবো না, আমি বলবো না, আমি আজকে একবার বলে দিবানে যে ভাই আপনি হচ্ছে সাজান ভাই, আসেন, সাজান ভাই, ওই ওই ঘটনায় ঘটিছে। আসসালামু ওই আলাইকুম বলছে স্যার। কি, এই 1 মিনিট, এই 1 মিনিট, বলছে কি, হচ্ছে যে তিনটা শিট দিছে না, এই তিনটা শিট বুঝতে পারছেন ক টাকা পড়বে প্রিন্ট করতে, আপনি একটা হিসাব করেন, ওরা ওরা সবাই আপনার টাকা দিয়ে যাবে আজকে, আপনি প্রিন্ট রেখে দেবেন, ঠিক আছে? শোনেন আমি বলি, আপনারা রেগুলার আসেন, আমিও জানি, সেও জানে, কিন্তু কথা হচ্ছে কি, আপনার মুখের দিক থেকে সে প্রিন্ট করলো, কিন্তু আপনি নিলেন না, ওই যে ওই যে টাকাটা, ওই টাকাগুলো কিন্তু কোম্পানি কিন্তু কি করবে না, বেয়ার করবে না, ওনার গাড়ির থেকে কিন্তু খরচ করা লাগবে, কারণ ওনার গাড়ির তো আপনার খরচ করবে না। এই 21 পেজের শিট, তিনটা শিট সর্বমোট দেখালে আপনার 100 থেকে 120 টাকা খরচ হবে। কোন শিট গুলো? দেখেন এই শিট গুলো নেওয়া লাগবে, সিটির কোনো শেষ নেই, আমার কাছে দেন আমি বলি, এই জিনিসটা ভালো করে দেখেন, এই শীটটা আছে কি, মিশরীয় সভ্যতার শিল্পকলা, মানে মিশরের যে সভ্যতা ছিল এদের আছে, আছে না? আছে। এই সভ্যতার এই পুরোটা আপনাদের পড়া লাগবে, পড়লে আপনারা কি করতে পারবেন, এতে যে কোনো কোশ্চেন আসলে আপনারা উত্তর দিতে পারবেন, এই একটা টপিকের উপর একটা শীট, কথা বুঝতে পারছেন? এবার হচ্ছে আপনাদেরকে, এবার যে তিনটা শীট দিছি 3 সাবজেক্টের, এইগুলো পড়লে এইগুলো পড়লে পরীক্ষায় পাশ করে বেরোতে পারবেন, তাই দেওয়া, বুঝতে পারছেন? এই শীটটা গোছাই রেখে দেন, সামনে নিবন্ধনে লাগবে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, সামনে আপনার, হ্যাঁ নিবন্ধন দেওয়া যাবে। হ্যাঁ স্যার বুঝিনি, 1 মিনিট 1 মিনিট, হ্যাঁ হ্যাঁ অনলাইনে দেওয়া আছে, স্যার ওখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে? দেখেন স্যার এই আজকে আপনাদের এই শীট যখন নিচ্ছেন না, দেখা গেল কোনো ক্রমে ফ্যামিলি থেকে রাখলেন, আপনার মনে নাই, হারাই গেছে, তখন কি করবেন? তখন দেখা গেল যে আমি মনে করেন যে হারাই গেছি, তখন কি করবেন? আপনারা এই যে গ্রুপে যে শীট গুলো আছে না, এগুলো সুন্দর করে নামায় রেখে দেবেন যত্ন করে, এগুলো আপনাদের সারা জীবন কাজে লাগবে। আজকে দেখেন সে কাজে লাগতেছে, নিবন্ধন পরীক্ষা দেবে আপনার বড় ভাই, এই হচ্ছে এক বড় আপু, ওই একই জিনিস, এই যা পড়াবো এই তাই নিবন্ধনে থাকবে, কিন্তু কথা হচ্ছে কি, শর্ট করবেন না, বিস্তারিত পড়বেন, আপনাদের কোর্স মিসিং যাবে না। যারা অনলাইন আছেন বলেন, এবার আমি আপনার কথা শুনি, বলেন। স্যার আজকের ক্লাসটা কি পিডিএফ দিয়ে দেবেন? পিডিএফ দিছি, দেখেন পিডিএফ আছে গ্রুপে, দেখেন আবার দেখাই, গ্রুপে আবার দেখাই, আচ্ছা দেখেন হোয়াটসঅ্যাপে গ্রুপে যান, এই দেখেন, এই দেখেন এখানে লেখা আছে, দেখেন একটু উপরে যান, দেখেন দেখতে পাবেন লেখা আছে কি, হচ্ছে এই দেখেন, আসতেছে আরো উপরে যান, এই দেখেন লেখা আছে, সবাই গ্রুপে দেখেন, এই গ্রুপ খেয়াল করো, এই দেখো শাহজাহান ভাই, ইনি হচ্ছে আমাদের অফিস সহকারী, যত যা প্রয়োজন আছে, এই 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 শাহজাহান ভাই আছে, ইনি এনাকে চিনি রাখেন, সুন্দরভাবে চিনি রাখেন, ঠিক আছে? ওনার ছবি এডিট করা, বাট হচ্ছে এই নাম্বার আছে, এই নাম্বারে যখন তখন কল দেবেন, উনি ধরবে, ঠিক আছে? এবারে বলি,
এ হচ্ছে দশম ব্যাচের সাজেশন। আমি কালকে রাতে কমপ্লিট করেছি, করে আপনার সকালে দিছি। দেওয়ার পরে ওনারা হচ্ছে অফিসিয়ালি কিছু সিলমোহর আছে, সেগুলো দিতে হয়, না হলে হয় না। এই যেমন উপরে কলেজটা দেখেন, এইটা হচ্ছে আর্ট অফ বাংলাদেশ, এটা হচ্ছে আপনাদের থিওরি সাবজেক্টের একটা পার্ট। এটা কিন্তু 90 মার্কের, 3 ঘন্টা পরীক্ষা হবে, 90 মার্কের। ঠিক আছে। এরপরে দেখেন আছে আছে কি হিস্টোরি অফ অল আর্ট, এটা 3 ঘন্টা পরীক্ষা হবে, 60 মার্কের। এরপর আসেন এই দুটো কিন্তু এই, আর একটা দেখেন 3 নম্বরটা দেখা দেওয়া হয়েছে, এই একটু পরে দেখেন দেখতে পাবেন। এই এই আর্ট মেটেরিয়ালস এবং আর্ট মিডিয়া এবং টেকনিক, এটা হচ্ছে 30 মার্কের পরীক্ষা, 2 ঘন্টা। মূল পরীক্ষা হবে আছে থিওরি 3টা আর প্র্যাকটিক্যাল 4টা, এই 7টা। এ গেল প্রথম সেমিস্টার। দ্বিতীয় সেমিস্টারে হচ্ছে কি, এখান থেকে দুটো আছে, একটা আর্ট মেটেরিয়ালস না সরি মানে আর্ট আর্ট অফ বাংলাদেশ আছে, 2 হবে। আর একটা হবে হিস্ট্রি অফ অল আর্ট 2। এরপরে আর একটা আসবে হচ্ছে আদার সাবজেক্ট, আর একটা আছে, আর একটা আছে ইংলিশ। আপনাদের ইংলিশ পড়া লাগবে, কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে, প্যারা নেওয়ার কিছু নেই। না, হ্যাঁ, পরীক্ষা হবে ঈদের পরে। ইংলিশ শুনে কারো হার্টবিট কাঁপানোর দরকার নেই। এখান থেকে যা কোশ্চেন দেবে তাই পড়বেন, তাই পড়বেন। হ্যাঁ, শোনেন, মেন কথা হয়েছে কি যে আপনারা আসলে পড়তে চান না কেন? হ্যাঁ, তা স্যার আমরা তো পড়তে চাই, কিন্তু আসলে আমাদের সময় নেই স্যার। শোনেন, বাচ্চারা আমি বলি, ক্লাসে থাকে। ওই ঘটনা হয়েছে কি, আমি খাবার দিয়ে রাখি সামনে, আপনার খিদে লাগলে আপনি খাবেন, মানে খাবেন না। ঠিক আছে, ঠিক আছে? এই এই এক্সকিউজ আমার দেবেন না। দেখেন এইখানে আমার বলে কোনো লাভ হবে? আমার কোনো বলে লাভ হবে? আমার বলে লাভ হবে না, আমার বলে কোনো লাভ নেই। আসসালামু আলাইকুম স্যার, রকনুজ্জামান বলছিলাম। হ্যাঁ, বলেন। স্যার আমিও তো শীটগুলো নিতে চাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে তো স্যার আমি তো সাথে আসতে পারছি না। তো জি, শীটগুলো স্যার আমি কিভাবে সংগ্রহ করব? এই অনলাইনে আছে দেখেন, এই অনলাইনে দেখেন আছে, এই দেখেন গ্রুপে আছে। স্যার ওইগুলো কি আমি বের করে নেব কম্পিউটার হ্যাঁ থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো বের করে নিয়ে প্রিন্ট দেবেন, আর সুবিধা আচ্ছা হবে। স্যার। আচ্ছা স্যার। যারা দূরে আছেন, কাছে আছেন, আর সিট দিতে পারছেন না, গ্রুপ থেকে নিয়ে নেবেন। এই গ্রুপ থেকে দেওয়ার কারণটাই তো ওই পিডিএফ করতেছি, কারণ কেন, আপনারা প্রিন্ট করে নেবেন তাই। এবার দেখেন, জি স্যার। এই গ্রুপে দেখেন দুটো কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেন দুটো আছে কি আপনাদের আগামী বছরের যে পরীক্ষা ছিল, বড় ভাই আপুরা পরীক্ষা ছিল, সেই প্রশ্নের প্যাটার্ন কত মার্কের পরীক্ষা হতে পারে, কেমন হতে পারে দেখে নেবেন একটু গ্রুপটা, ভালো করে গ্রুপটা খেয়াল করবেন। আর একটা কথা বলি, গ্রুপে কেউ মনের মতো করে কিছু লিখবেন না। যার যার সংসারে কথাবার্তা আছে আমার হাতে পার্সোনালি বলবেন, আমি সম্মানে, কিন্তু গ্রুপে লিখেন না। ঠিক আছে? না, এটা হচ্ছে মেন কথা হয়েছে কি, অনেকে দেখা যায় কিছুই লেখে, ভুল ক্রমে লিখুক, যা ক্রমে লিখুক, যাই আছে বিষয়। এবার দেখেন 3টে সাজেশন দেওয়া আছে, ভালো করে পড়বেন। আজকে আপনাদের থিওরি নিয়ে আলোচনা করলাম। এবার বলি, যারা হচ্ছে নিবন্ধন দিবেন আগামী আগামী বার, এবার 19তম নিবন্ধন, আসলে নিবন্ধন টাইপের হবে বলে মনে হয় না। এটা হবে সরাসরি হচ্ছে নিয়োগপত্র হবে। হ্যাঁ, এতে আরো জি সবচেয়ে স্যার। লাভ বেশি। এতে হ্যাঁ, হ্যাঁ, একদম সরাসরি হবে। পাস করলে চাকরি। প্রাইমারির মতো স্যার। হ্যাঁ, প্রাইমারি মতো পাস করলে চাকরি। রিটার্ন দেওয়াই লাগবে, কোনো এমসিকিউ সিস্টেম থাকবে না, রিটার্ন থাকবে স্যার আমরা আর ভাইবা থাকবে। আমরা যারা এবার স্যার রেজিস্ট্রেশন করতেছি, তারা কি 19তম আপনার হচ্ছে নিবন্ধনে কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবেন পারবেন, আশা আছে পারবেন মনে হয়। এখন আশা করা যাচ্ছে, যখন শোনেন, যখন আপনার এনটিআরসি নিকট থাকে না, তখন এটা যখন হচ্ছে পিএসসির আন্ডারে চলে যায়, তখন কিন্তু আপনার এরকম মাধ্যমে থাকে না, সরাসরি নিয়োগ চলে যাবে। বলেন। এখন এখন আমার কাছে একটা নোটিশ আসছে কি, যে হচ্ছে আপনার যদি প্রিলি হয়েও থাকে, তাহলে রিটার্ন সিস্টেমে হবে। হ্যাঁ হ্যাঁ, খাতা কামে লিখতে হবে, যেমন হচ্ছে ব্যাংকে যেমন দেখেছেন না, যে হচ্ছে প্রিলি থাকে না, একদম সরাসরি আপনার থাকে, প্র্যাকটিক্যাল থাকে, ওইরকম হইতে পারে। সে তো অবশ্যই, আপনি অ্যাপ্লিকেশন করবেন সাবজেক্ট ভিত্তিক, পরীক্ষা দেবেন সাবজেক্ট ভিত্তিক, এতে সুবিধা বেশি, এতে পাস করবে বেশি আরো। যেমন দেখেন, আমি বলি এবার নিবন্ধনে কি করেছে, দাদা অনেকে দেখা গেলো 48-50 পাইছে, দেখেন প্রিলিতে টিকি নেই, টিকি নেই। আর কেন টিকি নেই, কি জন্য টিকি নেই, অনেকে বলছে যে রোল ভুল গেছে, সেটপট ভুল গেছে।
আমি বুঝলাম 1 লাখ নাই ভুল যাক, আর বাকি সবার অঙ্কা দেখলো যাদের 40 হয়েছে তারাও কিন্তু ঠিক আছে। এটা ভাগ্যের ব্যাপার, অনেক সময় ভাগ্যের উপর নির্ভর করে। হয়নি হয়নি, ওই অনেকের হয়নি, ওই তো অনেকের হয়নি এই জন্য বললাম। যাই হোক ওগুলো পাড়াপাড়ি, এগুলো কোনো ব্যাপার না। শোনেন আমি বলি, ওরা 40-এ পাস বললে ভাষা 40-এ পাস হয় না। বিসিএস তো বললো যে 115-ই পাস, 115 এনেছে এবার, 125-এর উপর তুলিছে। তাহলে ওসব আছে, নির্ভর করে এর উপর। যাই হোক, এই শীট গুলো আল্লাহর রস্তে গুছাই দিবেন, ঠিক আছে, বলে দিলাম, কারণ না হলে পরবর্তীতে কিন্তু খোঁজা লাগবে আমারই। হ্যাঁ, এই 3 শীট পড়লেই হবে। জি, এখানে কোনো শীট নাই। এ দেখেন, একজনের রেজাল্ট আসেন দেখেন, দেখেছেন? এ দেখেন, এই আপনাদের অনলাইনে একজন আছে শারমিন নামে একটা মেয়ে, তারা হচ্ছে 52 ছিল, তাও তার রেজাল্ট আসেনি, ঠিক আছে। ওই তো সেটা তো বললাম তো, অনেকে দেখালে ভাগ্য কাজ করে। এখন যাই হোক, মেন কথা হয়েছে কি, আমার এক ম্যাডাম বলতো যে সুব্রত, যার যেখানে যার লেখা আছে তার সেখানে হবে, ঠিক আছে, তাই এইগুলো নিয়ে মন খারাপ করা যাবে না। আর হিন্দু সম্প্রদায়ের একটা গীতায় লেখা আছে, যা তোমার না তাই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, যেটা হবে সেটা তোমার সামনেই অপেক্ষা করতেছে। হ্যাঁ, তাই আপনারা চিন্তা ভাবনা করেন না, আপনার জায়গা থেকে আপনার 100% দেন, তাহলে আপনারা ভালো কিছু পাবেন। জি বলেন। ওই 3টাই পড়তে হবে, ওই 3টা পড়লেই হবে। দেখেন আমি বলি শোনেন, এই শীটের যা কোশ্চেন আছে এর থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে ওই শীটে আছে, এটা এখন নোয়া লাগতেছে না। কিন্তু এই শীটটা যে পিডিএফটা আছে সেটা আপনার গোছায় রাখতেন, পরবর্তীতে নিবন্ধে কাজে লাগবে, কাজে লাগবে। আর স্যার নিবন্ধনে আমি একটা আছে। কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ জি বলেন। আমি জানতে চাচ্ছিলাম স্যার, আপনি যে তিনটা পিডিএফ দিছেন, এই তিনটা হচ্ছে তিনটা প্রথম বিষয়ের, জি জি। মানে প্রথম, আর এরপরে যে তিনটা বিষয়, এই তিনটা বিষয় কি পরবর্তীতে দেবেন? কোন 3টা বিষয়? এই যে আমি উপরে দেখতেছিলাম মোট ছয়টা, তিনটা ওই আপনার হচ্ছে রিটেন, আর তিনটা সম্ভবত প্র্যাকটিক্যাল। 3টা না, 4টা প্র্যাকটিক্যাল। তাহলে হলো সাতটা স্যার। জি, শোনেন আমি বলি, প্র্যাকটিক্যালে কোনো হচ্ছে নোট নাই, প্র্যাকটিক্যাল হচ্ছে আমরা যা শেখাবো তা প্র্যাকটিস করবে। না স্যার, সব ঠিকই ঠিকই আছে, কিন্তু দেখা গেল আপনারা শিখাচ্ছেন, আমরা হচ্ছে প্রথম থেকে অনেকেই ক্লাস করতে, হুম, মানে আমার মতো অনেকেই পারে না, কিন্তু কোন কোন বিষয় যদি একটু ওইখানে নির্দিষ্ট করে দেওয়া 11টা থাকে আমরা 11:30 বন্ধ। পারি। আচ্ছা, আপনার কথা বসবো আমি, আমার হয়ে গেছে, আমার স্যার, আর 2 মিনিট হয়নি। হ্যাঁ বলেন। প্র্যাকটিক্যালে অনেকেই আমার মতো অনেকেই ক্লাস করতে পারে না নিয়মিত। তো ওখানে যদি একটু দেওয়া থাকে, মনে করেন ঘর বা প্রাকৃতিক দৃশ্য, কলস, আপনার হচ্ছে যে হাঁড়ি, এই ধরনের যদি কোনো কিছু দেওয়া থাকে তাহলে সুবিধা হয় কি, পরীক্ষার পূর্বে আমরা আর একটু প্র্যাকটিস করে আপনার হচ্ছে এই প্র্যাকটিক্যাল পরীক্ষা ওটায় অংশগ্রহণ করতে পারি। মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা হচ্ছে আপনাদের নির্দিষ্ট কোনো টপিক দিয়ে দেবো, তারপরে আপনারা সেগুলো করবেন, তাই বলতে চাচ্ছেন? স্যার নির্দিষ্ট না হলে মনে করেন যেভাবে দেখছেন রিটেনে, ওইভাবে যদি দিয়ে দেন, কিছু একটু বেশি করে দেবেন। দেখেন শোনেন আমি বলি, মেন কথা দেখেন আমি বলি, প্রথম কথা হচ্ছে একটা, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বলতে গেলে কি আপনাকে সব শিখতে হবে। দেখা গেল আমার মনে হয়েছে যে আপনাকে আমি বলতে পারি, যখন হচ্ছে শখের হাড়ির থেকে আপনি হচ্ছে কি করেন, শিকে সহ হাড়ি আঁকেন, ওই একই জিনিস, শুধুমাত্র শিকেটা দিতে হবে, এইটুকু জ্ঞান আপনার থাকা লাগবে, ঠিক আছে, সমস্যা নাই। আর আপনারা বলি যারা 10ম ব্যাচ, আপনাদের কিন্তু প্র্যাকটিক্যাল খাতায় ছবি আঁকতে হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় খাতা জমা দিতে হবে। তাই খাতাগুলো আমাদের সাতক্ষীরায় পাওয়া যায়, আর খাতা কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে একটা ভিডিও আছে, ওইটা আপনার গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর 10টা প্র্যাকটিক্যাল ছবি আঁকতে হবে, কি কি আঁকতে হবে সেইগুলো গ্রুপে দিয়ে দেবো। আর জি আপনার স্যার, যে অনেক কথাটা, ভালো হয়েছে। না এই কথাটার পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে কি, আপনারা ছবি আঁকেন আর গ্রুপে পোস্ট করেন, এগুলো ভুলগুলো আমি দেখাই দেই প্রতি সপ্তাহে, ঠিক আছে, এগুলো দেখাই দেবো।
আশা করা যায় আপনার সাথে আমার নেক্সট ক্লাসে দেখা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে 3টা শিট খুব সুন্দর করে পড়বেন, আর লাল কলম আর কালো কলম নিয়ে বসবেন, খাতার উপরে লিখবেন যে কোনগুলো আমি বুঝতেছি না। ঠিক আছে? হ্যাঁ, আপনাদের এখন ম্যাডাম ক্লাস নিবে, এখন একটু 5 মিনিট ওয়েট করেন, ম্যাডাম জয়েন করতেছে।